ব্যানার্জি এবং আমি নিয়ে এসেছি আপনাদের সবার প্রিয় ডক্টর চিরঞ্জিত মহন্ত স্যারকে নিয়ে। আজকের টপিক ডেঙ্গু। স্যার, ডেঙ্গু ফিভারটা কি? দেখুন, নামের থেকেই তো বোঝা যাচ্ছে যে এটা এক ধরনের ফিভার এবং এটা হয় ডেঙ্গু ভাইরাস থেকে। ডেঙ্গু এক ধরনের ভাইরাস, তবে ডেঙ্গু ভাইরাস তো সরাসরি আমাদের শরীরে চলে আসে না। ডেঙ্গু ভাইরাসটাকে আমাদের শরীরে প্রবেশ করায় একটা বিশেষ ধরনের মশা আছে, যেটাকে আমরা বলি এডিস ইজিপ্টি। এই যে আপনি ছবিটা দেখতে পাচ্ছেন, এখানে যে মশাটিকে আপনারা দেখতে পাচ্ছেন, সেই মশাটির নাম হচ্ছে এডিস ইজিপ্টি। কোনো পেশেন্ট যখন ডেঙ্গুতে আক্রান্ত হয়, তাকে যদি কোনো এডিস মশা কামড় দেয়, তখন তার শরীর থেকে যে ওরা রক্তটা নিচ্ছে, তখন সেই রক্তের সাথে সাথে কিন্তু ডেঙ্গুর ভাইরাসটাও মশাটির শরীরে চলে যাচ্ছে। তারপরে এই মশার মধ্যে এই ডেঙ্গু ভাইরাসটি প্রলিফারেট করতে থাকে, মানে বংশ বিস্তার করতে থাকে। মোটামুটি 8 থেকে 10 দিন সময় নেয় বংশ বিস্তার করতে। যখন পুরোপুরি বংশ বিস্তার হয়ে যায়, তখন এই মশাটি যখন সুস্থ কোনো মানুষকে কামড় দেয়, তখন কিন্তু তার শরীরে এই ডেঙ্গু ভাইরাসটিকে ঢুকিয়ে দিচ্ছে। আর সেখান থেকেই হচ্ছে এই ভয়াবহ রোগ, যার নাম ডেঙ্গু ফিভার। স্যার, এই এডিস ইজিপ্ট মশাটা তাহলে কিভাবে স্প্রেড করছে এডিস ইজিপ্টটা? দেখুন, এডিস ইজিপ্টি যে মশাটা আছে, এটা খুব কমন এবং আমাদের আশেপাশেই দেখা যায়। আমাদের বাড়িঘরের আশেপাশেই কিন্তু মশাটা বংশ বিস্তার করে। বিশেষ করে যেখানে জমা জল থাকে, হয়তো কোনো পাত্র আপনি বাইরে ফেলে দিয়েছেন, সেই পাত্রের মধ্যে অনেকদিন ধরে জমা জল আছে, বা আপনার বাড়ির আশেপাশে কোনো বালতি বা কৌটা বা অন্য কোনো কিছুর মধ্যে এমন কোনো কিছু যেখানে জমা জল আছে, কোনো টব হতে পারে, বা ছোটখাটো কোনো গর্ত আছে যেখানে জল জমে আছে, বা কোনো ড্রেন যেখানে জল পাস করে না, ফ্লো হয় না, সেখানে হয়তো জল জমে আছে, সেগুলো জায়গার মধ্যে কিন্তু এই এডিস মশাটি তাদের ডিম দেয় এবং সেখান থেকে ওদের বংশ বিস্তার হয়। তবে এই মশাটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হলো এই মশাটা সাধারণত দিনের বেলার দিকেই কামড় দেয়, এবং দিনের মধ্যেও আরো স্পেসিফিক্যালি যদি বলি, তাহলে ভোরবেলা এবং সন্ধ্যাবেলার দিকে এই মশাটা কিন্তু বেশি করে কামড় দেয় এবং এই ডেঙ্গুটাকে ছড়ায়। তো ভিডিওটা এখন যদি দিনের বেলা দেখে থাকেন অবশ্যই পজ করবেন এবং সঙ্গে সঙ্গে গিয়ে আপনার আশেপাশে যদি কোনো জমা জল থাকে সেটাকে পরিষ্কার করবেন। তারপরে এসে পজ খুলে তারপরে দেখবেন। আর যদি রাত্রিবেলা দেখে থাকেন অবশ্যই সকালের মধ্যে সবকিছু পরিষ্কার রাখবেন। এই সিমটমস কি হতে পারে? দেখুন, ডেঙ্গু ভাইরাসটা একবার যখন ওই মশা দিয়ে আপনার শরীরের মধ্যে ঢুকে গেল, সাধারণত কামড় দেওয়ার 4 থেকে 10 দিন পর আপনার সিমটম গুলো শুরু হয়। মেন সিমটম বলতে যেটা হয় সেটা হচ্ছে জ্বর হবে, আপনার হাই ফিভার হবে, তার সাথে পেইন হবে সারা শরীরে, জয়েন্টে পেইন, মাসলের মধ্যে পেইন, একটা সিভিয়ার প্রচন্ড পেইন হয়। এছাড়া যে সমস্যাগুলো হয় সেগুলোর মধ্যে হচ্ছে বমি বমি ভাব বা বমি, কারো কারো ক্ষেত্রে র্যাশ হয় সারা শরীরের মধ্যে, ছোট 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 লাল লাল দানা জাতীয় র্যাশ তৈরি হয়। এছাড়া কারো কারো ক্ষেত্রে ব্লিডিং ম্যানিফেস্টেশন, যেরকম বিভিন্ন জায়গা থেকে নাক দিয়ে, মুখ দিয়ে, চোখের মধ্যে এগুলো ব্লিডিং এই জাতীয় দেখা যায়। এগুলোই ডেঙ্গুর সিমটমস। ডেঙ্গুটা কি খুব ডেঞ্জারাস? না, অ্যাকচুয়ালি ডেঙ্গুটাকে না ডেঞ্জারাস বলা যাবে না। তবে ডেঙ্গুর একটা পর্যায় আছে বা একটা স্টেজ আছে, যেটাকে আমরা ডেঙ্গু হেমারেজিক ফিভার বা ডেঙ্গু শক সিনড্রোম বা অনেকে সিভিয়ার ডেঙ্গু বলে থাকেন। সেই স্টেজটা কিন্তু সিরিয়াস হতে পারে। এই ডেঙ্গু হেমারেজিক ফিভারটা তাহলে কি? অ্যাকচুয়ালি ডেঙ্গু হেমারেজিক ফিভারটা হলো, আপনি বুঝবেন কিভাবে, আপনার ওই সময় না প্রচন্ড পরিমাণ পেটে ব্যথা হবে, কন্টিনিউয়াস ভমিটিং হতেই থাকবে, মানে ভমিটিং কিছুতেই কমছে না, পেটে ব্যথাও কমছে না, শরীরের বিভিন্ন জায়গা থেকে আপনার ব্লিডিং হওয়া শুরু হবে। সেটা হতে পারে মাড়ি থেকে ব্লিডিং হতে পারে, দাঁতের গোড়া দিয়ে, সেটা হতে পারে নাক দিয়ে ব্লিডিং হতে পারে, বা চোখের যে সাদা অংশটা আছে তার মধ্যে ব্লিডিং হতে পারে। হ্যাঁ, আর এছাড়াও আপনার বমির সাথে রক্ত, পায়খানার সাথে রক্ত, মানে শরীরের বিভিন্ন জায়গা থেকে আপনার রক্তপাত হতে পারে। ব্লাড প্রেশার আপনার অনেক কমে যেতে পারে, যেটাকে আমরা শক স্টেজ বলি। ব্লাড প্রেশার অনেক কমে গিয়ে আপনার লেথার্জি হতে পারে। তো এই সমস্ত সিমটম গুলো মেইনলি প্রচন্ড পরিমাণ পেটে ব্যথা, শরীরের বিভিন্ন জায়গাতে ব্লিডিং হওয়া বা কন্টিনিউয়াস ভমিটিং যদি আপনার হয়, তাহলে বুঝে নেবেন এটা একটা ওয়ার্নিং সাইন। সাধারণত এই স্টেজটা জ্বর কমে যাওয়ার পর হয়। জ্বর কমে যাওয়ার পর 1 থেকে 2 দিন পরে কিন্তু এই সমস্যাগুলো আসে। লোকে কি হয়, সাধারণত জ্বর হলো, ওষুধ খেয়ে নিল, জ্বরটা কমে গেল, জ্বর কমে যাওয়ার পর ভাবে হ্যাপি, কিন্তু অ্যাকচুয়ালি সমস্যাটা কিন্তু জ্বর কমে যাওয়ার পরেই আসে। এবং এই সমস্যাগুলো হলে বুঝতে হবে যে আপনি ডেঙ্গু হেমারেজিক ফিভার বা ডেঙ্গু শক সিন্ড্রোমের দিকে আগাচ্ছেন। খুব তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নিতে হবে। স্যার, ডেঙ্গু ট্রিটমেন্টের ব্যাপারে যদি বলতেন।
অ্যাকচুয়ালি ডেঙ্গুর না স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট হয় না। আমরা ডেঙ্গুর কোনো স্পেসিফিক কোনো অ্যান্টিভাইরাল দিয়ে ট্রিটমেন্ট করি না। ডেঙ্গু হলে আমরা সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট করে থাকি, যাদের সিমটম হচ্ছে সেগুলোর ম্যানেজমেন্ট। তবে মেনলি আপনাকে রেস্ট নিতে হবে, প্রচুর পরিমাণে জল খেতে হবে যাতে ডিহাইড্রেশন না হয়, কারণ ডিহাইড্রেশন হলে ডেঙ্গুর যে সমস্যাগুলো সেগুলো অনেকাংশে বেড়ে যায়। আর যেগুলো সিমটম আছে, সিমটোম্যাটিক যে ডাক্তারবাবু আপনাকে ওষুধগুলো দেবে সেগুলো খেতে হবে, যেমন জ্বর হলে প্যারাসিটামল বা অন্যান্য উপসর্গের জন্য যা যা ট্রিটমেন্ট সেগুলো আপনাকে করতে হবে। তবে হ্যাঁ, একটা জিনিস আমি একটু উল্লেখ করব, সেটা হলো ডেঙ্গুর একটা মেন সিমটম হচ্ছে গা হাত পায়ে ব্যথা, জয়েন্টে ব্যথা, হ্যাঁ, তো হাড়ের ব্যথা। এগুলোর সময় কি হয়, লোকে এই ব্যথা কমানোর জন্য অনেক সময় পেইন কিলার খেয়ে নেন। এটা কিন্তু ভয়াবহ হতে পারে। পেইন কিলার, বিশেষ করে আইবুপ্রোফেন বা এই জাতীয় যে ট্যাবলেট গুলো আছে, এই ওষুধগুলো খেলে কি হয়, আপনার ব্লিডিং হওয়ার যে টেন্ডেন্সিটা সেটা কিন্তু অনেকাংশে বেড়ে যাবে, এবং ব্লিডিংটা এত সিভিয়ার হতে পারে যে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। তো সুতরাং যদি আপনার জ্বর বা গা হাত পা ব্যথা থাকে, হঠাৎ করে পেইন কিলার খাবেন না। সাধারণ প্যারাসিটামল জাতীয় ট্যাবলেট খাওয়া যেতে পারে, যতক্ষণ পর্যন্ত ডেঙ্গুকে রুল আউট না করা যাচ্ছে। না জেনে চোখ বন্ধ করে পেইন কিলার খাবেন না, ভয়াবহ হতে পারে এটা। হ্যাঁ, আরেকটা জিনিস, সেটা হলো বিশ্রাম তো আপনাকে নিতে হবে, যা যা বললাম সেগুলো করতে হবে। এর সাথে এই সময়টা, এই পিরিয়ডে খাওয়া দাওয়ার একটা বেশ বড় ধরনের রোল আছে। আপনি ডায়েটিশিয়ান, আপনি বলুন এই সময় কি জাতীয় খাওয়া দাওয়া করা উচিত। অবশ্যই নিজেকে হাইড্রেট রাখতে হবে। হাইড্রেট রাখার জন্য ওআরএস খেতে হবে, কোকোনাট ওয়াটার বেশি খেতে হবে, তাহলে বডি হাইড্রেট থাকবে। মানে বেশি করে জল খেতে হবে হ্যাঁ, যাতে বেশি করে। ডিহাইড্রেশন না হয়। হ্যাঁ, অ্যাডিকুয়েট পরিমাণে জল খেতে হবে। ফ্রুটস এর মধ্যে ভিটামিন সি জাতীয় ফ্রুটস যেগুলো রয়েছে, লেমন হোক, অরেঞ্জ হোক, এগুলো রয়েছে। আহ, মানে ভিটামিন সি জাতীয় ফ্রুটের কথা কেন বললেন উনি, তার কারণ এগুলো খেলে আপনার ইমিউনিটি বুস্ট হবে। হ্যাঁ, এছাড়া ইমিউনিটি বুস্ট করার জন্য কিছু ভেজিটেবলস, ভেজিটেবলস রয়েছে, লিফি গ্রিন ভেজিটেবলস গুলো রয়েছে, এগুলো খাওয়া কিছু যাবে। ফ্রুটস। ফ্রুটস বলতে ব্যানানা হতে পারে, পাপায়া হতে পারে, এগুলো বেশি করে খেতে হবে। যেহেতু এই সময় অনেক সময় দেখা যায় যে পটাশিয়ামও কমে যায়, তো এই ধরনের জিনিস পটাশিয়াম বাড়াতেও হেল্প করবে। প্লাস প্রোটিন জাতীয় খাবার বেশি করে খেতে হবে, যেহেতু প্রচুর মাসেল লস হয়, মাসেল রিগেইন করতে প্রোটিন হেল্প করে। তো বয়েল এগ, ফিশ, চিকেন, বয়েল চিকেন বা চিকেন স্যুপ, এগুলো খেলে যে ডিহাইড্রেটও, বডি হাইড্রেটও থাকবে, প্লাস প্রোটিনও যাবে। তো সুতরাং আমরা যেটা বুঝতে পারলাম যে হেলদি খাবার এই সময় খেতে হবে, হ্যাঁ, বিশ্রামে থাকতে হবে, জল বেশি করে খেতে হবে। কোনো সমস্যা হলে সাথে সাথে আপনার স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করতে হবে, বা ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে হবে, বা আপনার কাছাকাছি যে হাসপাতাল আছে সেখানে গিয়ে আপনাকে চিকিৎসা নিতে হবে। হ্যাঁ। স্যার, এটার অ্যাওয়ারনেস কি হতে পারে? দেখুন, আমরা তো প্রথমেই জানলাম যে এটা একটা মশাবাহিত রোগ, যাতে মশাটাই তৈরি না হয় বা মশাটা আমাদেরকে কামড় দিতে না পারে, ব্যাস সেটুকু আমরা যদি মেনে চলি তাহলেই আমরা ডেঙ্গুর থেকে আহ, নিজেদেরকে বাঁচাতে বাঁচাতে পারবে। পারবো। তো ডেঙ্গু মশা যাতে না হয়, তাহলে আগেই আলোচনা হয়েছে যে আমাদের বাড়ির আশেপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ঝোপঝাড় জঙ্গলগুলোকে পরিষ্কার করতে হবে, কোথাও যেন জমা জল না জমে সেগুলো দেখতে হবে, আমাদের ড্রেনগুলোকে পরিষ্কার নিয়মিত রাখতে হবে, ব্লিচিং পাউডার ছড়াতে হবে। বাড়ির কোনা আনাচে কানাচে মশার উপদ্রব অনেক বেশি হয়, তো সেই জায়গাগুলোকে অনেকাংশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর রাতের বেলায় তো অবশ্যই মশারি ব্যবহার করতে হবে, জানালাগুলোকে বন্ধ রাখতে হবে যাতে মশার উপদ্রব কম হয়। বাচ্চাদেরকে ফুল হাতা জামা পরাতে হবে। এছাড়া মসকুইটো রিপিলেন্টস যেগুলো আছে, যেগুলো আমরা ব্যবহার করি, মশার কয়েল বা আরো যে সমস্ত অয়েল গুলো আছে, সেগুলো ব্যবহার করলেই সাধারণত মশাটা যদি আপনাকে কামড় না দেয়, মশা যদি তৈরিই না হয়, তাহলে আপনার শরীরে এই সমস্যাটা হবে না, এই ডেঙ্গু ফিভারটা আসবে না। আর ডেঙ্গু ফিভার যদি আনফর্চুনেটলি এসেও যায়, তাহলে খুব তাড়াতাড়ি আপনি স্বাস্থ্য কর্মীর সাথে যোগাযোগ করুন, চেক আপ করুন, ওষুধ খান, ভালো হয়ে যাবেন। এটা খুব বেশি বড় ব্যাপার না। তবে যারা অবহেলা করেন এবং যাদের খুব তাড়াতাড়ি ডায়াগনোসিস না হয়, তাদের কিন্তু এই ডেঙ্গু হেমারেজিক ফিভার প্রাণও নিয়ে নিতে পারে। সুতরাং সতর্ক থাকতে হবে। আর এটা খুব বেশি ভয়ের কোনো ব্যাপার নয়, বারবার বলছি। আচ্ছা, তো হাতির পায়ের নিচে মরার থেকে আমার মনে হয় মশার পায়ের নিচে মরাটা বেশি লজ্জাজনক। অবশ্যই মশার পায়ের নিচে মরবেন না। নিজেদেরকে সুস্থ রাখুন এবং অন্যদেরকেও সুস্থ রাখুন। নমস্কার, আজকে এই অবধি। লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।